কি হবে 2026-এ এই ভবানীপুর কেন্দ্রের ফলাফল। যে সিপিএম 2016 সালের পর থেকে যেরকমভাবে পড়তে শুরু করলো, 2016 সালের পর থেকে বিজেপি কিন্তু ধীরে ধীরে তাদের ভোট ব্যাংক বাড়াতে শুরু করলো। এই 2019 সালে কিন্তু মার্জিন অফ ভোট অনেকটাই চেঞ্জ হয়ে গেল বাম এবং বিজেপিদের মধ্যে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রায় কাছাকাছি 46,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর করেও হারানো যায়নি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত একটা বিষয় তারা উল্লেখ করে গিয়েছেন এবং ভোটের দিন এখনও ঘোষণা না হলেও রাজ্য জুড়ে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষায় বসে রয়েছে। কিন্তু আমরা বসে নেই, আমরা প্রতিটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে তার বিশ্লেষণ করছি। কারণ 294টি আসন 2026-এর এই নির্বাচনে প্রতিটা কেন্দ্রই একেবারে নেক টু নেক যে লড়াই হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তাই আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আজকে আমরা থাকব একেবারে কলকাতা, যে কলকাতার অবশ্যই এ রাজ্যের একাধিক মন্ত্রী তারা যেমন রয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যে ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতির শোরগোল পরিস্থিতি। কারণ তার কেন্দ্র থেকেই প্রায় কাছাকাছি 46,000 মতো ভোট এসআইআরে বাদ গিয়েছে। এবং কি হবে 2026-এ এই ভবানীপুর কেন্দ্রের ফলাফল, কে প্রার্থী হবে বিজেপির, কে প্রার্থী হবে সিপিএমের, তার উত্তর সময় পাবেন। কিন্তু এই মুহূর্তে আমরা ভবানীপুর কেন্দ্র নিয়ে আলোচনা করব, যেহেতু ভবানীপুর কেন্দ্র মানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং 2026-এর এই বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে নেক টু নেক লড়াই হবে এ কথা বলা অপেক্ষা রাখে না। তবে কারা পিছিয়ে থাকবে, কারাই বা এগিয়ে যাবে, এসআইআর বা কতটা ব্যাঘাত দিতে পারে এই ভবানীপুর কেন্দ্রে, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা। আমরা সরাসরি চলে যাব, কারণ 26-এর বিধানসভার এই হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে ভবানীপুর কেন্দ্রে একেবারে নেক টু নেক যে লড়াই হবে এ কথা বলার অপেক্ষা রাখছে না এবং কোথায় ভোটের ফলাফল ঘুরে যেতে পারে সেটা নিয়ে বিশ্লেষণ আমরা যাব। অবশ্যই আমরা চোখ রাখবো 2016-র বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলটা এক নজরে আমরা দেখে নেব। কারণ 2016 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে ঠিক কী ফলাফল ছিল, কে কোথায় দাঁড়িয়েছিল এবং সিপিএম কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল, সেই জোটের ফলাফল কি হয়েছিল। আমরা প্রথমেই দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্রে তারা টোটাল ভোট পেয়েছিল 65,520টি ভোট এবং সেখানে শতাংশের একটা বিচার করা যেতে পারে। তারা শতাংশ হিসাবে পেয়েছিল 48.53%। অর্থাৎ 2016 সালে তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্রে যথেষ্ট মার্জিনে যে জয়লাভ করেছিল তার ফলাফল এখান থেকে আমরা দেখতে পাবো। কারণ সিপিএম কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে এবং সেখানে সিপিএম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটের যে মার্জিন সেখানে দেখা যাচ্ছে 40,219টি ভোট পেয়েছিল বাম এবং কংগ্রেসের জোট। এবং সেখানে যদি আমরা পার্সেন্টেজ অফ ভোট দেখি, পার্সেন্টেজ অফ ভোট আমরা দেখতে পাচ্ছি 29.79%। এবং এই যে লড়াই, অর্থাৎ 2011 সালের পরেই দ্বিতীয় যে বিধানসভা নির্বাচন হলো সেই নির্বাচনে সিপিএম একেবারে সেখানে ধরাশায়ী হয়েছে। বিজেপি 2016 সালে খুব একটা ভালো ফল তারা করতে পারেনি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা একেবারে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিল। তৃতীয় স্থানে তারা জায়গা করে 26,299টি ভোট তারা পেয়েছিল
অর্থাৎ প্রথম স্থানে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয়তে সিপিএম ছিল 2016 সালে, এবং 2016 সালে তৃতীয় স্থানে উঠে আসে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তারা 26,229টি ভোট পেয়েছিল এবং শতাংশের বিচারে যদি আমরা দেখি তারা 19.48% ভোট পেয়েছিল। স্বাভাবিকভাবেই সেই 2016 সালে আদার্স যারা ছিল অর্থাৎ নির্দল এবং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যারা ভিন্ন রাজ্যে তারা সেখানকার ক্ষমতাশীল সরকারে ছিল, সেই সমস্ত অনেকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। তারা সেখানে পেয়েছিল ভোট 2,937টি ভোট এবং শতাংশের বিচারে 1.3%। অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্রে 2016 সালের যে ফলাফল, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেসের জোটকে 25,301 ভোটে পরাজিত করেছিল। অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্র শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা দাপট ছিল সেটা কিন্তু 2016 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলেতে স্পষ্ট। আমরা পরবর্তীতে চলে যাব অবশ্যই, কারণ আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে এবং প্রতিটা নির্বাচন অন্ততপক্ষে এই 26-এর নির্বাচনকে যে টাচ করে যাবে এবং সেই কারণেই আমরা বিশ্লেষণ দিচ্ছি। কারণ 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল তার একটা ফলাফল আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ 2019 সালের লোকসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা পেয়েছিল টোটাল মার্জিন অফ ভোট 5,73,119টি ভোট। অর্থাৎ 2019-এ তাদের যদি শতাংশের বিচারে আমরা যদি দেখি তাহলে শতাংশের বিচারে আমরা দেখছি 47.50% ভোট পেয়েছিল এই 2019 সালে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেস। এবং দ্বিতীয় স্থানে কে ছিল? দ্বিতীয় স্থানে কিন্তু আমরা দেখছি 2016 সালের পরে, যেখানে 2016 সালে যেখানে বিজেপি তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিল, সেই বিজেপি 2019 সালের লোকসভা নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে উঠে এলো। তারা ভোট পেল 4,17,927টি ভোট। অর্থাৎ বুঝতেই পারছেন যে সিপিএম 2016 সালের পর থেকে যেরকমভাবে পড়তে শুরু করলো, 2016 সালের পর থেকে বিজেপি কিন্তু ধীরে ধীরে তাদের ভোট ব্যাংক বাড়াতে শুরু করলো এবং তারা 11.64% ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। এবং সেই 2019-এর লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে উঠে এলো কে? না, বাম এবং কংগ্রেস নয়, শুধুমাত্র সিপিআইএম এবং তার পাশাপাশি কংগ্রেস। কারণ 2019-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস তারা জোটে যায়নি, তারা সরাসরি একা অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তারা লড়াই করেছিল। সেখানে সিপিএম ভোট পেয়েছিল 1,40,275টি ভোট। এবং এই 2019 সালে কিন্তু মার্জিন অফ ভোট অনেকটাই চেঞ্জ হয়ে গেল বাম এবং বিজেপিদের মধ্যে। এবং সেইখানে কংগ্রেস, যে কংগ্রেসের কথা অবশ্যই বলতে হয় যে 2026-এর বিধানসভা নির্বাচনে যারা একলা চলার পথ নিয়েছে, সেই কংগ্রেস যা তারা 2019 সালে তারা মার্জিন অফ ভোট পেয়েছিল 42,618টি ভোট। অর্থাৎ 2016 সালের যে ফিগার ছিল 2019 সালে 3 বছরের মাথায় পুরো সিনপসিস চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বিজেপি যেখানে তৃতীয় স্থানে ছিল 2019-এ 3 বছরের মাথায়, তারা কিন্তু মার্জিন অফ ভোট 4,17,000 ভোট পেয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছেন যে সিপিএমের থেকে বিজেপির ভোট কিরম বাড়ন্ত হয়েছে। এবং যারা নোটায় যারা ভোট দিয়েছে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে তাদের পছন্দ হয়নি, এই রকম মানুষের সংখ্যা যারা ভোট দিয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে, তারা ভোট দিলেন 14,824টি ভোট। অর্থাৎ যদি শতাংশের বিচারে আমরা দেখি 1.23%। অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে একটা বার্তা এখান থেকে বিজেপি দিয়েছে যে তাদের আর দমিয়ে রাখা যাবে না, তারাও কিন্তু চচ্চর করে এগিয়ে চলেছে, যার পরিসংখ্যান এই 4,17,927টি। আমরা পরবর্তী প্লেটে চলে যাব, কারণ 2021-এর হাই ভোল্টেজ নির্বাচন, যে সময় একেবারে বাংলা জুড়ে একটা হই হই রব পড়ে গেল। কারণ পরিবর্তন হচ্ছে, 2011 সালে পরিবর্তন হয়েছিল, 2021-এও একটা পরিবর্তন হতে চলেছে। তার কারণ তৃণমূলের দাপুটে সব নেতা মন্ত্রীরা
একে একে দল ছেড়ে বিজেপিতে যোগদান করছিল, বিজেপিতে নাম লেখা ছিল, যেখানে মুকুল রায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, শিলভদ্র দত্ত থেকে শুরু করে সব্যসাচী দত্ত একের পর এক প্রথম সারির তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা দল ছাড়তে শুরু করলো। এবং শুধু তাই নয়, এ রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন এবং বিজেপিতে যোগদান করলেন। কিন্তু 2021-এর ফলাফলটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ভবানীপুর কেন্দ্র অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং সেই শোভনদেব চট্টোপাধ্যায় 73,505টি ভোট পেয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। যখন নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, যখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই লড়াইটা ভবানীপুরে ছিল একেবারে অন্য ছবি। ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে প্রায় বলা যেতে পারে 30,000-এর মার্জিনে জয়লাভ করেছিল। এবং সেখানে আমরা দেখেছি শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেমন 73,505টি ভোট পেয়েছিল, এবং শতাংশের বিচারে যদি আমরা দেখি 57.17% ভোট পেয়েছিল। অর্থাৎ 50%-এর ওপরে শোভনদেব চট্টোপাধ্যায় 2021-এর বিধানসভাতে ভবানীপুর থেকে জয়লাভ করেছিল। এবং শুধু তাই নয়, বিজেপি 2019-এর লোকসভাতে তাদের উত্থান শুরু হলো। 2021-এর বিধানসভা নির্বাচনে তারা 44,786টি ভোট পেয়েছিল। সেই সময় প্রার্থী ছিল রুদ্রনীল ঘোষ, অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেই রুদ্রনীল ঘোষ 44,786টি ভোট পেয়েছিল এবং শতাংশে আমরা দেখছি 35.16% ভোট পেয়েছিল। এবং বাম এবং কংগ্রেস 2019-এর পরে তারা বুঝলো আর একা একা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না, তাই আবার তারা ঠিক করলো যে আবার তারা জোট করবে। কাদের সাথে কাদের জোট হলো না, এদিকে জোটের কাণ্ডারি দুজন ছিল, এক হচ্ছে সিপিএমের মোহাম্মদ সেলিম এবং অবশ্যই দ্বিতীয় জন হচ্ছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। তারা জোট করলো, তারা জোট করে পেল 5,211টি ভোট। ভাবতে পারছেন 2016, 2019 এবং 2021 যত সময় গড়াচ্ছে সিপিএম একেবারে নাবদে একেবারে তলানিতে এসে ঠেকলো, যেটা 2021-এর বিধানসভা নির্বাচনে একেবারে ফলাফল স্পষ্ট, 5,211টি ভোট। নোটাতে কত ভোট পড়ল? সিপিএম যদি 5,211টি ভোট পায় 4.09%, নোটাতে ভোট পড়ল 1,570টি ভোট, অর্থাৎ 1,570টি ভোট, শতাংশের বিচারে 0.44%। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে 2021-এর যে ফলাফল, সেই ফলাফল কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল অন্তত সিপিএমকে যে তারা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা পরবর্তীতে যাব, কারণ 2021-এর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে তো কোনো না কোনো বিধানসভা থেকে জিতে আসতেই হয়। তাই শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হলো অন্য কোনো কেন্দ্রে। হঠাৎই শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়ে দিলেন ভবানীপুর কেন্দ্র থেকে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে ভবানীপুরে প্রার্থী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন ভোটে দাঁড়ালেন, এই ফিগারটা ভালো করে দেখুন, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় 73,000 ভোটে জিতেছিল, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে ফিগারটা একেবারে বদলে গেল। 85,263তে ভোট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামটাই যথেষ্ট, তাই হয়তো ফিগারটা এরম বদলে গেল। এবং শতাংশে দেখা যাচ্ছে, আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সময় দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের যখন উপনির্বাচন হলো, যেখানে 50% পেয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, 50% এর থেকে একটু বেশি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পেলেন 71.90%। ভাবতে পারছে ভবানীপুর কেন্দ্র নিয়ে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা ভবানীপুরে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 46,000-এর মতন ভোটার লিস্ট থেকে এসআইআরের মাধ্যমে বাদ চলে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়
নামটাই যথেষ্ট 2021-এর ইলেকশনে বুঝিয়ে দিয়েছে। এবং বিজেপিকে দেখুন বিজেপি ভোট পেয়েছিল কত, যেখানে একেবারে বিজেপির পালে হাওয়া ছিল, সেখানে প্রিয়াঙ্কা টেবরিওয়াল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তিনি ভোট পেলেন কত, 26,428টি ভোট। ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় 85,000, সেইখান থেকে 30,000ও ভোট নিজেদের বক্সে আনতে পারেনি, এবং সেখানে 22.29% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। আমরা দেখেছি বাম এবং কংগ্রেস, দেখুন ইলেকশনের কি ফলাফল হয়েছে। আমরা যখন দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন, আমরা উপনির্বাচনের ফলটা একবার দেখে নিচ্ছি। উপনির্বাচনের যে ফল, সেখানে সিপিএম এবং কংগ্রেসের জোট আরও নিচে নেমে গেল। অর্থাৎ 21-এর নির্বাচনে যেখানে 5,000-এর ওপরে ভোট পেয়েছিল সিপিএম কংগ্রেস, সেখানে উপনির্বাচনে সিপিএমের কংগ্রেসের ভোট এক ধাক্কায় নেমে গেল 4,226টা। এখান থেকে একটা কথা পরিষ্কার করে বলা যেতে পারে যে সিপিএম এবং কংগ্রেস তারা যখন আলাদা আলাদা লড়াই করে না, তখন সিপিএমের ভোটটা কিন্তু যথেষ্ট বেশি হয় অন্তত কংগ্রেসের কাছ থেকে, এবং সেই জায়গা থেকে সিপিএম পেল 4,226টি ভোট, 3.56। নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 1,453টি। যারা কাউকেই পছন্দ করেননি, কোনো প্রার্থীকেই পছন্দ করেননি, তারা ভোট দিলেন 1,453, অর্থাৎ 1.23%। তাই ভবানীপুর কেন্দ্রটা আর 5টা নয়, 294টি আসনের মধ্যে এমন একটা কেন্দ্র, যে কেন্দ্রে রাজ্যের প্রতিটা মানুষের নজর তো থাকেই, এবং ভবানীপুরের মানুষ জানে তাদের পাড়া এলাকার মহল্লার যিনি থাকেন তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরবর্তী প্লেটে অবশ্যই যাব, এবং সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচন, যে নির্বাচনটা এই 26-এর নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ 24-এর লোকসভা নির্বাচনটা শেষ করার 2 বছরের মাথায় 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে এসআইআর শুধু নয়, এ রাজ্যের বিরোধীদের কাছে ছিল একাধিক দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে আরজি কর, দুর্গাপুর, তার পাশাপাশি কলকাতার ল কলেজ, একের পর এক মহিলা নির্যাতনের মতো ঘটনা, চিকিৎসকের মৃত্যু, কলকাতার বুকে একের পর এক ঘটনা। সেই সমস্ত ইস্যুগুলো যখন রয়েছে, অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার একটাই কারণ উত্তর কলকাতা নয়, দক্ষিণ কলকাতায় 7টি বিধানসভা রয়েছে। সেই 7টি বিধানসভার মধ্যে ভবানীপুর একটা বিধানসভা কেন্দ্র। 2024-এর যে লোকসভা নির্বাচনের ফলাফলগুলো যেটা আমি বলছিলাম, যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা টোটাল ভোট পেল কত, 6,15,274। 2019-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীতে 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে শতাংশের বিচারে দেখা যাচ্ছে যে 49.48% ভোট পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেই দক্ষিণ কলকাতার 7টি বিধানসভার মধ্যে একটি হচ্ছে ভবানীপুর, যেখানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা ভোট পেল 4,28,043টা ভোট, অর্থাৎ 2 লক্ষের কাছাকাছি ভোট তারা 2019-এর যে ফলাফল তারা করেছিল তার থেকে এক ধাক্কায় তারা নেমে গেল, এবং শতাংশের বিচারে তারা পেল 34.42%। আমরা দেখব কংগ্রেস এবং সিপিএমের জোট, কারণ 2019-এর, তারপরে 2021 এবং তারপরে 2019-এর লোকসভা নির্বাচন। এই 2024-এর লোকসভা নির্বাচনে
বাম এবং কংগ্রেস জোট পেল কত? 1,68,531টি ভোট। শতাংশের বিচারে কত? 13.55%। অর্থাৎ ভবানীপুর কেন্দ্রতে নজর তো ছিলই, নজর তো থাকছে। নোটাতে কত ভোট পড়ল? যেখানে দেখা যাচ্ছে অনেকেই প্রার্থী তাদের কাজ এবং তাদের অ্যাক্টিভিটিসকে নিয়ে একেবারেই চিন্তিত নন, তাই তারা নোটায় ভোট দিলেন 6,423। শতাংশের বিচারে যদি আমরা দেখি 0.42% নোটাতে ভোট পড়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2011 সালের আগে থেকেই ভবানীপুরটা নিজেদের পকেটেই রেখেছিল। যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেসকে অন্ততপক্ষে ভবানীপুর কেন দক্ষিণ কলকাতার কোনো আসনেই কিন্তু টলানো যায়নি। 2026-এর বিধানসভা নির্বাচন কি হতে পারে, যেখানে নন্দীগ্রামে 10 থেকে 11,000 নাম এসআইআরে বাদ গিয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রায় কাছাকাছি 46,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। এবং সেটা আমরা একবার দেখে নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হলেন 58,835টি ভোটে উপনির্বাচনে এবং সেই উপনির্বাচনে 58,835 এসআইআর, যে এসআইআর নিয়ে তুলকালাম কাণ্ড চলছে বাংলায়, সেই এসআইআরে বাদ পড়েছে 44,787 জনের, যেটা গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হলো এবং প্রথম খসড়া তালিকায় বাদ গেল কত? 44,787 জনের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল কত? 58,835-এ। এক ধাক্কায় ভোট কোথায় নেমে গেল? 44,887 জনের নাম বাদ চলে গেল। অবশ্যই মাইনাস প্লাসে আমি আসব। এসআইআরের দ্বিতীয় পর্বের যে খসড়া তালিকা প্রকাশ হলো, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি অর্থাৎ চূড়ান্ত খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় বাদ গেল আবারও 3,342। অর্থাৎ একদিকে যখন 44,787, তারপরে গেল 3,342। আমরা যদি একটু হিসাব করে নিই তাহলে দেখতে পাবো 7 আর 2 9, 8 4 12, হাতে রইল 1, 7 3 10, 1 11, 1 4 আর 3 7 আর 1 8, 48,112। অর্থাৎ এই যে মার্জিন 58,000 থেকে 48,000 বাদ চলে গেল শুধুমাত্র এসআইআরের জন্য। তারপরে কি হবে? কারণ এসআইআরে বারবার এ রাজ্যের শাসক দল অভিযোগ করছেন যে সমস্ত কেন্দ্রে তারা জয়লাভ করেছিল সেই সমস্ত কেন্দ্র থেকেই সব থেকে এসআইআরে নাম বাদ গিয়েছে। এই অভিযোগ শাসক দলের। আমরা পরবর্তী প্লেটে যাব, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট থেকে 10,706 জনের নাম কম বাদ পড়েছে এসআইআরে। মানে এখনো যদি এসআইআর করেও যদি ভবানীপুর কেন্দ্রে নির্বাচন করা হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কত ভোটে এগিয়ে যাচ্ছেন? 10,706 ভোটে। কে হারাবে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর করেও এখনো পর্যন্ত, একেবারে স্টিল টুডে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর করেও হারানো যায়নি। এবং তিনি এখনো এসআইআর যদি করে বাদ দিয়েও যদি হয় তাহলে ভবানীপুর কেন্দ্রে
মমতা বন্দ্যোপাধ্যায় জিতে থাকছেন কত না 10,706 ভোটে। এই মার্জিন অফ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ভবানীপুর থেকে জিতে বসে আছেন। এবার প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা কে করতে পারেন। কেউ বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতে পারেন, তার প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। হ্যাঁ, হতেই পারে, তবে রাজনৈতিক ময়দানে তিনি আজও দুধের শিশুই বলা যায়, কারণ তিনি কোনোদিন ছাত্র জীবনে রাজনীতি করেননি, কলেজ জীবনে তিনি কোনোদিন রাজনীতি করেননি এবং সরাসরি একেবারে জেতা সিটেই দাঁড়িয়ে জিতেছেন। এর মধ্যে কোনো রকম কোনো কষ্ট করতে হয়নি, তাকে নির্বাচনে বড় বড় বক্তৃতা দিতে হয়নি, একেবারে সাজানো বাগানে তিনি শুধু জলটা দিয়ে গেছেন। আর তিনি যদি দাঁড়ান তাতেও কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরে যে কেউ দাঁড়াতে পারে। এসআইআর করেও মমতাকে হারানো যখন যায়নি, সেখানে 10,706 ভোটে এগিয়ে আছে, তাই এসআইআর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুপকাত ভবানীপুরে করা যাবে না, তার বিভিন্ন ফলাফল আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার 26-এর বিধানসভা নির্বাচনে কোন দিকে ভোটের হাওয়া বয়, কোন দিকে যেতে পারে ভোটের ফল, কার পাল্লা ভারী হতে পারে, তার উত্তর সময় দেবে। আমরা শুধু বিশ্লেষণ করলাম ভবানীপুর কেন্দ্র নিয়ে। আবারও ফিরে আসবো 294টি আসনের আরও কোনো একটি আপনার পাড়ার মহল্লার আসন নিয়ে, যে আসন নিয়ে আমরা বিশ্লেষণ করব। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী বিধানসভায়।